তো লাস্ট দিন আমরা যে পর্যন্ত আগাইছিলাম সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো এখানে ডিসপ্লে করবে এবং তার এগেইনস্টে আমরা আপডেট করতে পারি। এখন আমরা যে কাজটুকু করবো সেটা হচ্ছে ডিলিটের কাজটুকু বাকি আছে ওইটা করে ফেলি, তাই না? সো ডিলিটের কাজ করতে গেলে ঠিক আপডেট বাটন যেভাবে নিয়েছিলাম টেমপ্লেট ফিল্ডে ডিলিট ঠিক সেভাবে আমরা বাটন নিব। এখন আপনাদের কনফিউশন এরিয়া থাকতে পারে টেমপ্লেট ফিল্ড কি জিনিস, এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে। ওইটা ক্লিয়ার করার জন্য আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ধরেন এই এডিট কলামস, গ্রিড ভিউ এর এডিট কলাম সেকশনে যাচ্ছি। এখানে দেখেন অনেক ধরনের কন্ট্রোল কিন্তু দেওয়ার অপশন আছে একটা গ্রিড ভিউতে, অর্থাৎ অনেক ধরনের কলাম অ্যাড করার অপশন আছে। যেমন বাউন্ড ফিল্ড বলতেছে, চেকবক্স ফিল্ড অর্থাৎ চেকবক্স যদি অ্যাড করতে চান, হাইপার লিঙ্ক ফিল্ড, ইমেজ ফিল্ড, বাটন ফিল্ড, কমান্ড ফিল্ড। এখন প্রশ্ন হচ্ছে এই যে বাটন, ইমেজ, হাইপার লিঙ্ক, চেকবক্স এর বাইরে যদি আপনি অন্য কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই না? কাস্টমাইজেশন এরিয়া তো থাকতে হবে। সো অন্য কিছু যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টেমপ্লেট ফিল্ড, যেটা আমি ইউজ করছি। অর্থাৎ টেমপ্লেট ফিল্ড ইউজ করতেছেন এর মানে হচ্ছে এই টেমপ্লেট ফিল্ডের ভিতরে আপনি নিজে কাস্টমাইজড কন্ট্রোল বসাচ্ছেন আর নিজে কাস্টমাইজড আপনার নিজের মতো নেসেসারি যে ধরনের ডিজাইন আছে সেই ডিজাইন আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো আমি টেমপ্লেট ফিল্ড কিন্তু অ্যাড করছি, এখানে দেখেন টেমপ্লেট ফিল্ড আছে। সো প্রথমে দেখাচ্ছে সে ফার্স্ট নেম, কিভাবে দেখাচ্ছে? কারণ হচ্ছে ফার্স্ট নেম আমি অ্যাজ এ হেডার টেক্সট ইউজ করছি, মিডল নেম, ফোন, এগুলা কোনো মানে এগুলা জাস্ট হেডার টেক্সট দিছি বলে সে ওই ধরনের নাম দেখাচ্ছে। লাস্টে টেমপ্লেট ফিল্ডে আমি কোনো হেডার টেক্সট দেইনি, এই কারণে সে ওই নামটা দেখাচ্ছে না। কারণ লাস্টের যে টেমপ্লেট ফিল্ড এটা আসলে আপডেট বাটনের জন্য নিয়েছিলাম, মনে আছে কিনা? সো আমি যদি এখন এখান থেকে আরেকটা টেমপ্লেট ফিল্ড অ্যাড করি যে কথা হবে, কোড লেভেলে টেমপ্লেট ফিল্ড অ্যাড করলে সেম কথাই হবে। সো আমি যদি ওকে করি, এখানে দেখেন একটা কলাম কিন্তু অ্যাড হয়ে গেছে, যদিও মানে স্লাইডলি দেখা যাচ্ছে কিন্তু এখানে অ্যাড হয়েছে। এবং আমি যদি সোর্সে যাই দেখবো যে একটা ফাঁকা টেমপ্লেট ফিল্ড তৈরি হয়েছে, এই যে সবার শেষে একটা ফাঁকা টেমপ্লেট ফিল্ড তৈরি হয়েছে। এখন এই টেমপ্লেট ফিল্ডটা আসলে আপনি যেহেতু এই ইচ্ছা দিয়ে তৈরি করছেন যে আপনি নিজে কাস্টমাইজ কিছু একটা লিখবেন, তার মানে এর পরবর্তী অংশটুকুতে যা লিখবেন সেটা আসলে আপনাকে নিজেকেই লিখতে হবে। তো টেমপ্লেট ফিল্ডে আমরা জানি যে আইটেম টেমপ্লেটের আন্ডারে সবকিছু লিখতে হয়। আপনি যদি কোনো আইটেম অ্যাড করতে চান আপনাকে অবশ্যই আইটেম টেমপ্লেটের আন্ডারে লিখতে হবে। ইভেন এমন হতে পারে যে আপনি ফুটার অ্যাড করতে চান। ফুটার বলতে কি বুঝাচ্ছি, এই দেখেন এই মানে এটা হচ্ছে ধরেন আপনার একটা অ্যামাউন্ট ফিল্ড, অ্যামাউন্ট কলাম। সো অ্যামাউন্ট কলামের শেষে কিন্তু অনেক সময় টোটাল দেখানো লাগতে পারে। সো অ্যাজ এ ফুটার, কলাম ফুটার হিসেবে আপনি দেখাতে চাইতে পারেন। সেক্ষেত্রে এখানে টেমপ্লেট ফিল্ডের ভিতরে অনেক ধরনের টেমপ্লেট আছে, যেমন আইটেম টেমপ্লেট, ফুটার টেমপ্লেট, তারপরে আছে হেডার টেমপ্লেট। হেডার টেমপ্লেট আছে কিনা এখানে আমি শিওর হয়ে নেই। হেডার টেমপ্লেট, সো হেডার টেমপ্লেট ইউজ করলে কি হবে, উপরের অংশে একটা ফিল্ড অ্যাড হবে। আইটেম টেমপ্লেট ইউজ করলে গ্রিড ভিউ এর ভিতরের অংশে কাজ করবে। ফুটার টেমপ্লেট ইউজ করলে গ্রিড ভিউ এর নিচের অংশে কাজ করবে। সেগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেটা আপনি একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, কারণ এগুলো নিয়ে মানে অলরেডি অনেক কাজ করা হয়ে গেছে অনেক মানুষের। তো গুগল সার্চ করলে আপনি দেখতে পারবেন আসলে কিভাবে কাজ করে। আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিলাম। সো আমাদের দরকার আসলে আইটেম টেমপ্লেট, এর ভিতরে যেটা দরকার সেটা হচ্ছে একটা বাটন, যে বাটনটা আসলে হবে ডিলিট বাটন। সো আমি এই বাটনটা এখানে কপি করে এখানে নিয়ে আসলাম এবং এটার নাম চেঞ্জ করে দিলাম ডিলিট বাটন টেক্সট ডিলিট। দেন অবশ্যই বাটনের ক্লিক ইভেন্টটাও চেঞ্জ হবে। সো একটু প্রশ্ন ছিল, কত জিনিস বলেন। আমি যখন ডাটাবেজে কোনো ফিল্ডকে মানে অ্যালো নাউসকে আমি টিক করে দিচ্ছি, মানে সেই নাউস অ্যাকসেপ্ট করবে না না, কিন্তু তখন ডাটা মানে সেভ হচ্ছে ডাটাবেজ। নাল ভ্যালু কি পাঠায় দেখছেন? ব্ল্যাঙ্ক পাঠায় দেখছি, কিন্তু ওটা ব্ল্যাঙ্কই সেভ হচ্ছে। মানে ফাঁকা স্ট্রিং সেভ হচ্ছে আর নাল সেভ হচ্ছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। টেক্সট বক্স যদি ফাঁকা রেখে ডাটা নিয়ে পাঠান সেটা এক জিনিস, আবার নাল পাঠান ফাঁকা স্ট্রিং তো ওখানে কোনো একটা রাখা না, আছে। ফাঁকা স্ট্রিং আর নাল কিন্তু এক জিনিস না, এটা মাথায় রাখেন। আপনি টেক্সট বক্স নিছেন অনেকগুলা, টেক্সট বক্স থেকে ডাটা রিসিভ করছেন, টেক্সট বক্স অলওয়েজ যেটা রিটার্ন করে সেটা হচ্ছে ফাঁকা স্ট্রিং। সো আপনি যদি মনে করেন এই ফাঁকা স্ট্রিং মানে হচ্ছে নাল, কোড লেভেলে সেটাকে আপনাকে সেভাবে ভ্যালু অ্যাসাইন করে নিতে হবে ভেরিয়েবল, যে ইফ টেক্সট বক্স ইকুয়াল টু ফাঁকা স্ট্রিং দেন এই ভেরিয়েবল ইকুয়াল টু নাল। তখন হচ্ছে আপনার তাহলে নাল ভ্যালুটা ইনসার্ট করতে গিয়ে ঝামেলা পাঠাবে।
সো আমার ডিলিট বাটনের কলাম চলে আসছে ঠিক আগের মতোই। এখানে আমি একটা ক্লিক ইভেন্ট নিছি এবং সেটার কোড এরিয়া হচ্ছে এখানে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিলিটের কাজটুকু করতে হবে, তাই না? ডিলিটের কাজটুকু করা খুবই ইজি। গেট স্টুডেন্ট আইডি ফ্রম সিলেক্টেড অর ক্লিক রো। সো যিনি বুঝতে পারেন নাই কিভাবে আমি আসলে রো থেকে ডাটা আনলাম, এটা তার জন্য আলাদা একটা মানে এটা একটা অপরচুনিটি হিসেবে নিতে পারে ওইটুকু বোঝার জন্য। কারণ আমি ওই সেম কাজটাই করতে যাচ্ছি। কারণ আমার কেন দরকার হবে, কারণ হচ্ছে আমি ডিলিট বাটন যদি এখানে প্রেস করি তাহলে অবশ্যই এই রো এর এগেইনস্টে যে স্টুডেন্ট আইডি আছে সেটা আমাকে পেতে হবে। সেই স্টুডেন্ট আইডি নিয়ে আমি ডাটাবেজে কোয়ারি চালাবো যে এই স্টুডেন্ট আইডি যেই ডাটার ক্ষেত্রে আসছে সেই ডাটাটা মুছে ফেলতে চাই, তাই না? সো প্রাইমারিলি আমরা যেটা করছিলাম মনে আছে কিনা, আপডেট বাটন ক্লিকে একই কথা, আমরা রোটা আগে বের করে নিয়ে আসছি। সো রোটা কিভাবে বের করে নিয়ে আসছিলাম আমি একটু আবার এক্সপ্লেইন করি। ডিলিট বাটন ক্লিক মানে কি, ধরেন আমি কথার কথা আমি এই ডিলিট বাটনটা ক্লিক করছি, তার মানে হচ্ছে আমার ওই ইভেন্টটা ফায়ার হবে যে ইভেন্টটা আমি এটার এগেইনস্টে লিখছি। সো আমি যদি ওই ইভেন্টে চলে যাই, ধরেন এখানে আমি ক্লিক করছি, তার মানে আমি এই ইভেন্টে এখন চলে আসছি। সো এই অবজেক্ট সেন্টারে কাকে পাবো, ঠিক এই ডিলিট বাটনটাকে পাবো। এখন এই ডিলিট বাটনটা এই রোতে আছে, মনে আছে কিনা? প্রতিটা রো এর ডেফিনেশন কিন্তু আমরা লিখে রেখে আসছি। কোথায়? এই যে এখানে একটা রোতে কি থাকবে, এই যে কলাম ডেফিনেশন দেওয়া মানেই তো রো এর ডেফিনেশন দেওয়া আছে। সো প্রতিটা রোতে কি কি থাকবে আমি ডেফিনেশন দিয়ে আসছি। এই রো এর একটা কন্ট্রোল হচ্ছে হিডেন ফিল্ড এইটা। সো আমি যদি সামহাউ এই রোটাকে ট্র্যাক করে নিয়ে আসতে পারি, এই রো এর এই কন্ট্রোলটাকে আমি ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবো কিভাবে, রো ডট ফাইন্ড কন্ট্রোল, তাই না? রো এর আমি যদি গ্রিড ভিউ রো কিন্তু সি শার্পের একটা ক্লাস, যারা ক্লিয়ার না যে রো কিভাবে আনতেছি, গ্রিড ভিউ রো সি শার্পের একটা ক্লাস, .NET এর একটা ক্লাস, আর ASP.NET ওয়েব ফর্মের একটা ক্লাস। এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সে গ্রিড ভিউ রো আমাকে একটা অবজেক্ট দেয়, বাট সেটা আমাকে গ্রিড ভিউর কাছ থেকেই নিয়ে আসতে হবে। সেটা আমি যেভাবে করতেছি সেটা হচ্ছে এরকম, এই বাটনটার প্যারেন্ট হচ্ছে কে বলছিলাম কতদিন, সেল, তার প্যারেন্ট হচ্ছে রো। আবার যদি আমি উল্টো দিক থেকে আসি, সবার প্রথমে আছে গ্রিড ভিউ, তার আন্ডারে আছে কলামস, তার আন্ডারে আছে রোজ, তার আন্ডারে আছে সেল, তার আন্ডারে আছে সেলের আইটেম। সো আমি এবার উল্টো দিক থেকে যাচ্ছি, বাটন, সেল, রো। সো সেই ক্ষেত্রে আমি যদি সেন্ডারের প্যারেন্টে যেতে পারি সেক্ষেত্রে আমি পাবো সেল, যেহেতু আমি জানি এটা একটা গ্রিড ভিউর ভিতরে আছে, এবং তার প্যারেন্টে যেতে পারি সেক্ষেত্রে আমি রোটাকে পাবো। আমার উদ্দেশ্য হচ্ছে রোটাকে রিসিভ করা। সো আমি কি বললাম যে সি শার্পের ক্ষেত্রে গ্রিড ভিউ রো নামে একটা ক্লাস দেওয়াই আছে, আমি তার অবজেক্টটাকে ক্রিয়েট করলাম। এইটা এই ধাপে আমি না গিয়ে আমি এট ফার্স্ট রোটা বের করে নিয়ে আসতে পারি এইভাবে, সেন্ডার। সো হোয়াট ইজ সেন্ডার? সেন্ডার হচ্ছে একটা লিংক বাটন। এই কারণে আমি এটাকে আগে লিংক বাটনে কনভার্ট করে নিলাম এই অবজেক্টটাকে, কারণ এটা এখন টাইপ হিসেবে কি হিসেবে ঢুকছে, অবজেক্ট হিসাবে। আমি সেটাকে আগে লিংক বাটনে কনভার্ট করে নিলাম। দেন লিংক বাটনে কনভার্ট করার পরে আমি তার প্যারেন্ট প্রপার্টিটা অ্যাভেলেবল পাবো। সো আমি যদি প্যারেন্ট প্রপার্টিতে ঢুকি, অথবা যদি আপনি মনে করেন লিংক বাটনে কনভার্ট করবেন না, আপনি আপনারা তো ইনহেরিটেন্সের ক্লাস করছেন, করছেন না? সো আমি যদি লিংক বাটনের ডেফিনেশনে যাই, মানে আমি একটু ডিপ ডাউন করতেছি ইচ্ছা করি। সো অবজেক্ট এক্সপ্লোরার লিখতেছি, এখানে যদি আমি লিংক বাটনের ডেফিনেশনে যাই তাহলে আপনারা যেটা দেখতে পারবেন যে লিংক বাটনের প্যারেন্ট হচ্ছে ওয়েব কন্ট্রোল। ওকে, আমি একদম এই যে লিংক বাটন আমার .NET এর ভিতর থেকে আমি দেখতেছি আর কি ডেফিনেশন। সো লিংক বাটনের বেস টাইপ কি আছে, ওয়েব কন্ট্রোল। ওয়েব কন্ট্রোলের বেস টাইপ কি, কন্ট্রোল। কন্ট্রোলের প্রপার্টি লিস্ট যদি আমি দেখি সেখানে আছে প্যারেন্ট। আমি কি বুঝাতে যাচ্ছি আপনারা যদি না বুঝতে পারেন আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে কন্ট্রোলের থেকে ইনহেরিট হয়ে আসছে ওয়েব কন্ট্রোল, ওয়েব কন্ট্রোল থেকে ইনহেরিট হয়েছে লিংক বাটন। এটা সি শার্পের ভিতরে ডেফিনেশন।
এই যে প্যারেন্ট যে প্রপার্টিটা আমরা লিঙ্ক বাটনের ক্ষেত্রে অ্যাভেলেবল পাই, সেটা পাই হচ্ছে এই কন্ট্রোল থেকে, যেহেতু ইনহেরিট হয়ে আসছে। কিভাবে বুঝলাম? এই যে প্যারেন্টের উপর যখন মাউস বাটন রাখছি, এখানে দেখেন আইটেমটা কি দেখাচ্ছে, কন্ট্রোল ডট প্যারেন্ট। তার মানে সে আসলে কন্ট্রোল টাইপের প্রপার্টি। সো আপনি যদি মনে করেন এই লিঙ্ক বাটনে এই ধরনের ঝামেলা যাবেন না, জাস্ট আপনার দরকার হচ্ছে মানে প্যারেন্ট প্রপার্টিটা আপনি সরাসরি কন্ট্রোল দিয়েই কাস্টিং করে দিতে পারেন। অর্থাৎ যে কোনো এখানে ASP.NET এর ম্যাক্সিমাম জিনিস আসলে কন্ট্রোল থেকে ইনহেরিট হয়ে আসছে, আপনি যদি খেয়াল করে দেখবেন। সো আপনার যদি প্যারেন্ট লাগে, আপনি কন্ট্রোল দিয়ে ইয়া করে আপনি প্যারেন্টটা পেতে পারেন। কেন এটা বলতেছি, অনেক সময় যেটা দরকার হয় আপনার আবার সোর্সে যেতে হবে, যে দেখতে হবে আসলে কি কন্ট্রোল, লিঙ্ক বাটন নাকি বাটন। ধরেন আপনি লিঙ্ক বাটন থেকে বাটনে কনভার্ট করে নিয়েছেন কোন এক সময়, তাহলে আপনার আবার এটাকে বাটন দিয়ে কাস্টিং করতে হবে, না হলে সে চিনবে না স্পেসিফিক ভাবে। বাট আপনি যদি কন্ট্রোল দিয়ে কাস্টিং করেন, তাহলে সেটা বাটন হোক, লিঙ্ক বাটন হোক, টেক্সট বক্স হোক, হোয়াট এভার হোক, সে কিন্তু অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারতেছে। আপনার পাওয়ার দরকার কি প্যারেন্ট এই প্রপার্টিটা। সো আমি এখানে যেই জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে আপ কাস্টিং আর ইনহেরিটেন্সের যেই কাস্টিং, ওইটা আমি ইউজ করছি। যেহেতু আপনাদের অলরেডি ইনহেরিটেন্সের ক্লাস হয়েছে, সেক্ষেত্রে এই আলোচনাটা করলাম আর কি। সো আমি জানি যে এই প্যারেন্টটা মানে হচ্ছে গ্রিড ভিউ রো। ভার এই জিনিসটাকে আলোচনা করা হয়েছে আপনাদের সাথে, হয় নাই তো মনে হয় না? ভার কি জিনিস আলোচনা করা হয়েছে? বলেছিলেন আগে বলেছিলেন আচ্ছা, না ভার আমি আলোচনা করি নাই, মানে তামিম ভাই আলোচনা করছে কিনা? ওকে ফাইন। সো গ্রিড ভিউ রো, আমি এটাকে রো দিয়ে কাস্টিং, গ্রিড ভিউ রো দিয়ে কাস্টিং করে রো পাইছি। দেন আগের মতো আসি, রো ডট ফাইন কন্ট্রোল রো গ্রিড ভিউ রো, এই যে টাইপটা আছে এর ইনস্ট্যান্সের কাছে আমি যে মেথডটা পাবো, সেই মেথড দিয়ে আমি এই রো এর এগেইনস্টে কি কি কন্ট্রোল আছে যদি আইডি জানি, সেই অনুযায়ী কন্ট্রোলটা আমি পেয়ে যাব। সো আমার আইডি আমি যদি দেখে আসি, এটা দরকার, কারণ আমি হিডেন ফিল্ড দিয়ে বাইন্ড করছি আইডিটা। সো আমি এটা পাঠিয়ে দিচ্ছি, এবং সে আমাকে নিশ্চয়ই যেটা পাঠাবে সেটা হচ্ছে একটা হিডেন ফিল্ড, তাই না? হিডেন ফিল্ড না নিয়ে ওই যে শো যেটা আছে ফার্স্ট নেম ওপেন যদি আমরা ইয়া করি, কোথায়? যেটা স্টুডেন্ট আইডি যেটা এটা শো করলাম, হ্যাঁ, এটা শো করে যদি ওখান থেকে আমরা যদি কমপ্লিট করি, স্টুডেন্ট আইডি শো করবেন কিভাবে? যে গিট ভিউতে ওটা হিডেন না দিয়ে শো ফার্স্ট নেমের মতো শো কোড লাইনে আমাকে একটু ক্লিয়ার করেন, তাহলে আমি হেল্প করতে পারতেছি। স্টুডেন্ট আইডিটা আমরা মানে হাইড করতে চাচ্ছি না, ওই গিট ভিউতে শো করব। ও আচ্ছা, শো করতে চাইলেও সেটা তো আপনার কোনো না কোনো কন্ট্রোল থেকেই নিয়ে আসতে হতো। তো ওখানে তার শুধু আইডিটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনি যদি মনে করেন আপনি এটা শো করতে চান, আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমি এই যে হিডেন ফিল্ডে না দিয়ে কোন একটা লেভেলে দেখাইতাম। সো লেভেলেও যদি দেখান সেই লেভেল থেকে তো আপনার ভ্যালুটা নিয়ে আসতে হতো, কারণ এই ভ্যালুটা তো গ্রিড ভিউ আপনাকে দিচ্ছে না, কোনো না কোনো কন্ট্রোলের কাছে ভ্যালুটা আছে, সেখান থেকে আপনি ভ্যালুটা পিক আপ করতেছেন। তো ধরেন আমি এই লেভেলেও যদি রাখতাম, তাহলে এই লেভেলের একটা আইডি আছে, আমি সেক্ষেত্রে যেটা করতাম এই লেভেলের আইডিটা এখানে পাঠিয়ে দিতাম, এবং আমি জানি যে সে আমাকে তাহলে লেভেল রিটার্ন করতাম। আমি লেভেল দিয়ে কাস্টিং করে লেভেলটা রিসিভ করে লেভেলের টেক্সটটা রিসিভ করতাম, কারণ আমি জানি লেভেলের টেক্সট প্রপার্টিতে ওইটা বাইন্ড করা আছে, বা আমি যে প্রপার্টিতে বাইন্ড করি না কেন সেই প্রপার্টি থেকে ভ্যালুটা নিয়ে আমি স্টুডেন্ট আইডি নিতাম। সো হিডেন ফিল্ডে রাখার উদ্দেশ্য কি, এখানে আপনাদের বলছি আমরা ইউজারকে দেখাতে চাই না যে আইডি কি। এখন আপনি যদি মনে করেন দেখাবেন, সেক্ষেত্রে দেখাইতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনি যেই কন্ট্রোল থেকে দেখাচ্ছেন সেই কন্ট্রোল থেকে ভ্যালুটা নিয়ে আসতেছেন। সো হিডেন ফিল্ড ডট ভ্যালু, আমি যদি দেখি ভ্যালুটা হচ্ছে কার, হিডেন ফিল্ডেরই প্রপার্টি। সো এখানে আপনি যদি মনে করেন যে প্যারেন্টের কাছে যাবেন, যাই লাভ নাই, কারণ হচ্ছে ভ্যালুটা এখানে আমি দেখতে পাচ্ছি যেটা হিডেন ফিল্ডেরই প্রপার্টি। সো আপনার যেহেতু ভ্যালু দরকার, সেক্ষেত্রে এটাকে আপনাকে হিডেন ফিল্ডে কাস্টিং করতে হবে। আমি আসলে ইনহেরিটেন্সের ওই জটিল আলোচনায় যাচ্ছি না, আমি জাস্ট এখানে স্টুডেন্ট আইডিটা পিক করে নিয়ে আসলাম, ইন্টিজার স্টুডেন্ট আইডি
ইকুয়াল টু, এখন হিডেন ফিল্ডের কাছে যেই ভ্যালুটা আছে সেটাই স্টুডেন্ট আইডি, আগের মতোই কনভার্ট টু ইন্ট অর ইন্ট ডট পার্স যে কোনো একটা কল করলেই হয়। দেন আমাকে যে কোয়ালিটি লিখতে হবে সেটা হচ্ছে ডিলিটের জন্য। সো আমি একটা মেথড লিখে ফেলতেছি ডিলিট স্টুডেন্ট এবং সেটাকে পাঠিয়ে দিচ্ছি স্টুডেন্ট আইডি। আগের মতো তাই না? কানেকশন স্ট্রিং then SQL connection equal to new SQL connection, এখানে আমি যেটা পাঠিয়ে দিচ্ছি কানেকশন স্ট্রিং এবং আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ারি লিখতে হবে তাই না? কোয়ারিটা কি মনে আছে আপনাদের? ডিলিট ফ্রম স্টুডেন্টস স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট এটা এখন আমাকে এক্সিকিউট করতে হবে। তো লাস্ট অফ অল আমাকে যেটা করতে হবে কানেকশন ওপেন করতে হবে। এখানে তো রিড করার কিছু নাই, আছে কি? কারণ আমি সিলেক্ট করে চালাই নাই। সো যেহেতু আমি এমন একটা কোয়ারি চালাইছি যে কোয়ারিটা আসলে অপারেশন কোয়ারি, সেক্ষেত্রে সে আমাকে রিটার্ন করবে রো অ্যাফেক্টেড। এটা মাথায় রাখেন, শুধুমাত্র রিডার আমাদের সিলেক্টের ক্ষেত্রে কাজে লাগে, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে রিডার কাজে লাগে না। আর সব ক্ষেত্রে আর তিনটা কোয়ারি আছে কি, আপডেট, ডিলিট, আর একটা কি, ইনসার্ট। এই তিনটার ক্ষেত্রে কমান্ড ডট এক্সিকিউট রান করে, আর সিলেক্টের ক্ষেত্রে হচ্ছে এক্সিকিউট রিডার। টেক্সট লাস্ট অফ অল কি করতে হবে, আমি এখানে জাস্ট বুলিয়ান কেন পাঠাচ্ছি, কারণ হচ্ছে আমি জানতে চাই যে আসলে সেই স্টুডেন্ট ডিলিট করতে পারছে কিনা। সো যদি ডিলিট সাকসেসফুল হয় রিটার্ন ট্রু, এবং অন্য ক্ষেত্রে সে রিটার্ন করবে ফলস। সো এই লাইনের ভিতর যদি সে ঢুকতে পারে, সে অটোমেটিক্যালি রিটার্ন ট্রু করে দিচ্ছে। এলসে আসলে সেই মেসেজ দেখায় রিটার্ন ফলস পাঠিয়ে দিবে। ইফ ইভেন এই মেসেজ কিন্তু এখানেও দেখানো যায়, এই যে মেসেজটা আমি এখানেও দেখাতে পারি চাইলে। অর্থাৎ এটা আমি সরাসরি এখানে নিয়ে আসতেছি এবং রো অ্যাফেক্টেড যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সে রিটার্ন ট্রু করুক। এলস পার্ট রাখতেছি না, এলস পার্ট এখানে সরাই নিয়ে আসতেছি। এখানে দেখানো আসলে রিলেভেন্ট, কারণ এটা ইউআই এর একটা বাটন। সো ইউআই এর কাজগুলো আমরা ইউআই সেকশনে রাখতেছি, আর লজিক এখানে শুধু লজিকের কাজটাই যেহেতু করছি, সেক্ষেত্রে লজিকের পোর্শনটা লজিক পার্টে রাখতেছি। এখানে ইউআই এর কোনো বাটনের কোনো ইস্যু কিন্তু নাই, আর থাকছে না, আমি সেগ্রিগেটেড করে নিয়ে গেছি টোটালি।
যদি ডিলেট স্টুডেন্ট সাকসেস হয় সেক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে করতে হবে, লোড অল স্টুডেন্টস, যে মেথডটা আমি আগেই লিখে রাখছিলাম। রান করি, শুরু করলাম। আমার স্টুডেন্টগুলো আছে। এখন কথার কথা আমি স্টুডেন্টটাকে 004 যার রেজিস্ট্রেশন নাম্বার তাকে মুছে ফেলতে যাচ্ছি। সো ডিলিট সাকসেসফুলি, তাই না? মুছে গেছে এবং এখানেও নাই। আমি যদি এখানে দুইটা দেখতেছি 5 আর 5, আমি আপডেট করতে যাচ্ছি, সো এখানে চলে আসলো, একে দিলাম 009 আপডেট সাকসেসফুলি, এবং এটা কিন্তু নিউ মোডে চলে গেছে, ঠিক গতকালকে যে পোর্শনে আমরা ছিলাম। আপডেট কথার কথা যদি 7 নাম্বার যিনি আছে তাকে মুছে ফেলতে চাই, সো 1 2 3 যদিও মানে আসছে, তারপর আপনারা বুঝতে পারতেছেন যে আমি কিন্তু ইচ্ছা করলেই যে কোনো ডাটা রিলেট করতে পারতেছি এখান থেকে। ফাইন। এখন যে জিনিসটার দিকে মূলত ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোড একটু সাজানো গুছানোর ইস্যু আছে। সাজানো গুছানো বলতে কথার কথা, এখন আমার যে সার্ভারটা আছে কি skillexpress.slash, আপনার ক্ষেত্রে সেটা আরেকটা নাম, আরেকজনের ক্ষেত্রে সেটা আরেকটা নাম, এমন হয়। আবার এমন হতে পারে যে সার্ভারের লোকেশন চেঞ্জ হতে পারে, অর্থাৎ সার্ভার এখন এই পিসিতে আছে, কালকে ওই পিসিতে গেল। সেক্ষেত্রে প্রবলেম কোথায় হবে এই অ্যাপ্লিকেশনে? অনেক জায়গায় চেঞ্জ করতে অনেক জায়গায় এই কানেকশন স্ট্রিং যত জায়গায় আছে সব জায়গায় আমাকে সব জায়গায় গিয়ে আবার চেঞ্জ করতে হবে। সলিউশন একটা হতে পারে, কিরকম, এটা আমি ফিল্ড লেভেলে রেখে দিলাম এই ক্লাসে, অর্থাৎ স্টুডেন্ট এনটিইউ এর ফিল্ড লেভেলে রেখে দিলাম। তাতে যেটা হবে, এই স্টুডেন্ট এনটিইউ এর প্রবলেম সলভ হইল। এখন আপনাকে শুধু স্টুডেন্ট এনটিইউ দিয়ে অ্যাপ্লিকেশন দাঁড় করাবেন, একটু পরে টিচার এনটিইউ আসবে, কোর্স এনটিইউ আসবে, সেই সকল জায়গায় তো কানেকশন স্ট্রিং দরকার হবে। সো তখন কি হবে, এখন হচ্ছে কোডের মেথড লেভেলে আপনি খুঁজে খুঁজে চেঞ্জ করতে হচ্ছে, তখন ফাইল লেভেলে গিয়ে চেঞ্জ করতে হইতো, ফাইল লেভেলে গিয়ে খুঁজতে হইতো। সেই মানে ঝামেলাটা কিন্তু সিমিলার ঝামেলা। আইডিয়াটা কি, যে কি করা যায় কানেকশন স্ট্রিং এর ক্ষেত্রে, এটা কিভাবে ম্যানেজ করা যায়, সেটা হচ্ছে আরেকটা প্রবলেম বলি। কানেকশন স্ট্রিং যদি এইভাবে কোড লেভেলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কোড টোড করা শেষ, ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন। ক্লায়েন্ট বললো যে আমি আমার সিস্টেমে হোস্ট করব, আপনি জাস্ট আমাকে ততটুকু দেন যেটা হোস্টিং করার জন্য দরকার। যেহেতু এটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশন আরো 5টা 6টা ক্লায়েন্ট আপনি রান করান, ক্লায়েন্টকে নিশ্চয়ই আপনি আপনার কোড দিয়ে দিবেন না। আমার কথা বুঝতে পারতেছেন? অর্থাৎ আপনি এবিসি কোম্পানির কাছে এই প্রোডাক্টটা বেচতেছেন, আপনার আরো সিডি ইএফজি এরকম আরো অনেক কোম্পানি আছে যারা হচ্ছে আপনার ক্লায়েন্ট। সো এবিসি কোম্পানি যখন বলতেছে যে আপনার এই অ্যাপ্লিকেশনটা এটা আমার সার্ভারেই চলবে, সো আপনি অ্যাপ্লিকেশনটা আমাকে দিয়ে দেন। এখন আপনি যদি কোড লেভেলেই এই কানেকশন স্ট্রিংগুলো রেখে দেন, তাহলে কি, সে যদি সার্ভার লোকেশন চেঞ্জ করে সে আপনাকে নক করবে, না হলে সে বলবে যে আপনার এই সামান্য চেঞ্জের জন্য আমার আপনাকে নক করতে হচ্ছে, আপনাকে আলাদা, কারণ আপনাকে নক করা মানে কি, আপনি চার্জ দিবেন। সো এইটা কিন্তু ক্লায়েন্ট মেনে নিবে না, জাস্ট আমি সার্ভার চেঞ্জ করবো এই কারণে আপনাকে নক করতে হবে, আপনি চার্জ দিবেন। সো হয় আমাকে কোড দেন, নাহলে এমন কোনো ব্যবস্থা করে দেন যার ফলে আমি কানেকশন স্ট্রিংটা ঠিক জায়গায় রাখতে পারি, মানে কানেকশন স্ট্রিংটা ম্যানেজ করতে পারি। সো এইটার জন্য অলরেডি ডটনেটে যেই সিস্টেম আছে, এই সিস্টেমে অলরেডি সেই অপরচুনিটি দেওয়াই আছে। যেমন আপনারা যদি দেখেন, আপনার একটা কনফিগ ফাইল দেওয়া আছে, এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য web.config এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য app.config। যদি আপনি পান, আপনি মানে যদি আপনি দেখেন যে এই ফাইলটা আপনি দেখতে পারবেন সব জায়গায়। সো সাধারণত এই কনফিগারেশন ফাইলটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, তখনও সেই কনফিগারেশন ফাইলটা সে অ্যাভেলেবল পাবে। ওকে, অর্থাৎ যে কোনো জেনারেল সেটিংস আপনি এই এরিয়ায় করে রাখতে পারেন। আমার আইডিয়া যেটা, সেটা হচ্ছে বা এই কানেকশন স্ট্রিং ম্যানেজার যে আইডিয়া, সেটা হচ্ছে এরকম, আপনি যদি এই কানেকশন স্ট্রিংগুলা
আর কানেকশন স্ট্রিংটা, কারণ আপনার ডাটাবেস যদি একটাই হয় তাহলে আপনি কানেকশন স্ট্রিং একটাই হবে আলটিমেটলি, তাই না? কারণ সার্ভার সেম, ডাটাবেস সেম, কানেকশন স্ট্রিংটা পার্থক্য হওয়ার কোনো জায়গা নেই। তো আপনি যদি এই কানেকশন স্ট্রিংটা কোনো একটা সিঙ্গেল সোর্সে রেখে দেন বা কোনো একটা ফাইলে রেখে দেন, যে ফাইলটা আপনি জানেন যে এই ফাইলটা থেকে আমার সব জায়গা থেকে অ্যাপ্লিকেশন যখনই আপনার কানেকশন স্ট্রিং দরকার হবে আপনি ওই ফাইল থেকে কানেকশন স্ট্রিং নিয়ে আসবেন। আর আপনি ওই ধরেন কোনো একটা ক্লাসে রাখলে আসলে কি হচ্ছে প্রবলেম, ওই যেটা বললাম, ক্লায়েন্ট আর কোড লেভেলে হাত দিতে পারতেছে না, বাট কনফিগ ক্লায়েন্টও এই কনফিগ ফাইলটা পায় এবং সে চেঞ্জ করলে কনফিগে চেঞ্জ হয়। সো আমি যদি কোনো একটা কনফিগারেশন ফাইলে আমার এই কানেকশন স্ট্রিংটা রেখে দিই, পরবর্তীতে আমি যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন ইউজ করার সময় ওইখান থেকেই জাস্ট রিসিভ করে, তাহলে কি হচ্ছে সিঙ্গেল সোর্স থাকতেছে এবং ওইখানে চেঞ্জ করলে সব জায়গায় রিফ্লেক্ট করবে। সেই কাজটা আসলে এখন করব। সো খেয়াল করে দেখেন, আমার ওয়েব কনফিগ সেকশন আমি ঢুকলাম। সো কনফিগারেশন এর আন্ডারে আপনি যদি দেখেন, দেখবেন কানেকশন স্ট্রিংস বলে একটা ট্যাগ আছে কনফিগ, কানেকশন স্ট্রিংস। এবং কানেকশন স্ট্রিংস মানে কি বোঝায়? এখানে অনেকগুলো কানেকশন স্ট্রিং রাখা সম্ভব। সো আমি যদি এখন একটা কানেকশন স্ট্রিং অ্যাড করতে চাই, আপনাকে যেটা করতে হবে অ্যাড, দেন কানেকশন স্ট্রিং যদি আপনি খেয়াল করেন অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যেমন কানেকশন স্ট্রিং, নেম, প্রোভাইডার নেম, আরো অনেক কিছু। সো আমার মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে নেম, অর্থাৎ এই কানেকশন স্ট্রিংটার আমি এখন নাম দিতে চাই, যেটা দিয়ে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি বলি ইউনিভার্সিটি ডিবি কানেকশন স্ট্রিং, কেন নাম দিলাম? কারণ হচ্ছে আমাকে তো এটা, যদি আমার একাধিক কানেকশন স্ট্রিং থাকে এটাকে আমি আলাদাভাবে কিভাবে আইডেন্টিফাই করব, এর একটা নাম দিলে আইডেন্টিফাই করতে পারতেছি। দেন কানেকশন স্ট্রিং পোরশনে আপনি ঠিক এইখানে যেই কথাটা লিখছেন কানেকশন স্ট্রিং এর জায়গায়, এইটুকু কথাই এখানে চলে আসবে। এন্ড লাস্ট অফ হল হচ্ছে প্রোভাইডার নেম। প্রোভাইডার নেম হচ্ছে এই যে ডাটাবেস, এই ডাটাবেসটা আসলে কার, আর এই কানেকশন স্ট্রিং যে ডাটাবেস আপনি অ্যাক্সেস করতেছেন, এই ডাটাবেস এটা কি আসলে এসকিউএল সার্ভারের, নাকি ওরাকলের, নাকি মাইএসকিউএল এর, নাকি অন্য কিছু? সো আপনি যদি প্রোভাইডার নেম ঠিকমতো উল্লেখ করে দেন, সো প্রোভাইডার নেম দিয়েই আপনি সেই ডাটাবেসের সিস্টেমে অ্যাক্সেস করতে চাচ্ছেন। আমাদের ক্ষেত্রে যেহেতু এসকিউএল সার্ভার ডাটাবেস, সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে system.data.sql client, এটা হচ্ছে আমাদের প্রোভাইডার। সো কি প্রোভাইডার লিখতে হবে এটা যারা ওই সিস্টেম প্রোভাইড করে তারাই বলে দেয়। যেমন যদি আপনি ওরাকলে কাজ করেন, odp.net বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে উল্লেখ থাকে যে আসলে প্রোভাইডার নেমে আপনার কি লিখতে হবে। সেটা যে মুখস্থ করতে হবে এমন কোনো ব্যাপার নাই এখানে। কিন্তু আপনারা কনসেপ্টটা বুঝতেছেন কিনা আমি কি বললাম? কেন কানেকশন স্ট্রিং ওয়েব কনফিগে রাখছে এটা কি বোঝা গেছে? ওয়েব কনফিগে কিভাবে রাখছে এটা কি বোঝা গেছে? সো কানেকশন স্ট্রিং স্ট্যাক, তার আন্ডারে অ্যাড, নেম, কানেকশন স্ট্রিং, তার নাম দিছি, দেন কানেকশন স্ট্রিং অ্যাট্রিবিউটের আন্ডারে কানেকশন স্ট্রিংটা বলে দিছি এবং প্রোভাইডার নেমটা উল্লেখ করে দিছি। ফাইন, কানেকশন স্ট্রিং তো দেওয়া শেষ, এখন তো এটাকে ইউজ করতে হবে আমার সোর্স মানে কোড লেভেল থেকে। সেক্ষেত্রে কিভাবে ইউজ করবেন? আমি বাকি যে কানেকশন স্ট্রিংগুলো আছে সেগুলো ফেলে দেই আগে, কারণ যেহেতু উপরের পোরশনে কানেকশন স্ট্রিংটা নিয়েছি আমি। আর দরকার নাই। সো আমার মূলত কানেকশন স্ট্রিং যদি আমি এখানে দিয়ে দেই তাহলে আমার নিচের কোডে যারা আছে সবাই পেয়ে যাবে। সেক্ষেত্রে কানেকশন স্ট্রিং আমি আনবো আমার ওয়েব কনফিগ ফাইল থেকে। আপনি যদি খেয়াল করে দেখেন, ওয়েব কনফিগারেশন ম্যানেজার বলে একটা ক্লাস আছে যেটা .NET আপনাকে প্রোভাইড করে। system.web.configuration আন্ডারে ওয়েব কনফিগারেশন ম্যানেজার যদি না পেয়ে থাকেন, আপনাকে একটা রেফারেন্স অ্যাড করে ফেলতে হবে। এই রেফারেন্স সেকশন থেকে পাওয়ার কথা বাই ডিফল্ট। যদি না পান মানে সেক্ষেত্রে আপনাদের এই অ্যাড রেফারেন্সে গিয়ে system.configuration বলে একটা রেফারেন্স আছে, এটা আপনাকে অ্যাড করে নিতে হবে। অটোমেটিক্যালি করা থাকে, অনেক সময় ডেস্কটপ অ্যাপ্লিকেশনে থাকে না,
কিন্তু এইটা কোথা থেকে আসতেছে ক্লাসটা আমি সেটা সোর্স বলে দিচ্ছি, সিস্টেম ডট কনফিগারেশন। যদি সামহাও না থাকে আপনি রেফারেন্সে গিয়ে সিস্টেম ডট কনফিগারেশন অ্যাড করে নেবেন। সো ওয়েব কনফিগারেশন ম্যানেজার মূলত ওয়েব কনফিগকে অ্যাক্সেস করে। আবার একটু বলবেন কোথেকে জানবো? রেফারেন্স, রাইট ক্লিক, অ্যাড রেফারেন্স, ফ্রেমওয়ার্ক। সো এখানে আপনি দেখবেন সিস্টেম এস যদি দিতে থাকেন দেখবেন সিস্টেম ডট কনফিগারেশন আছে, এটা টিক দিয়ে ওকে করলে সেটা আপনার রেফারেন্সে অ্যাড হয়ে যাবে। এবং এইটার আন্ডারে মূলত এই ক্লাসটা আছে, এই নেম স্পেসের আন্ডারে এই যে সিস্টেম ডট ওয়েব ডট কনফিগারেশন। সো কনফিগারেশন ম্যানেজার ডট দিলে আপনি এইখানে সেই ট্যাগগুলো পাবেন যেগুলো ওয়েব কনফিগে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। সো কানেকশন স্ট্রিংস আমি ওখানে একটা ট্যাগ ইউজ করছি, এখানে সেইটা পাচ্ছি কানেকশন স্ট্রিংস। যেহেতু আমি জানি যে একটা কানেকশন স্ট্রিং এর আন্ডারে অনেকগুলো কানেকশন স্ট্রিং থাকতে পারে, সো আমি একটা কানেকশন স্ট্রিং অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি ওইখানে যে নেমটা উল্লেখ করছিলেন মনে আছে কি, এই নেমটা যদি এখানে বলে দেন সে ঠিক এই ফাইল থেকে ওই কানেকশন স্ট্রিংটা রিড করে নিয়ে চলে আসতে পারবে। ফাইন, এটা তো গেল শুধু কানেকশন স্ট্রিং আনলাম, এখন কি টোটালি কানেকশন স্ট্রিংটা নিয়ে চলে আসছি। কানেকশন স্ট্রিং এর কি কি অপশন ছিল খেয়াল আছে কি? কানেকশন স্ট্রিং এ অনেকগুলো পোরশন আছে, নেম পোরশন আছে, কানেকশন স্ট্রিং পোরশন আছে, প্রোভাইডার নেম পোরশন আছে। আপনি এখন নিচে টোটালি কানেকশন স্ট্রিং এর টোটাল ট্যাগটা তুলে নিয়ে চলে আসছেন এই নেমটা দিয়ে। সো আপনার কোন পোরশনটা দরকার? কানেকশন স্ট্রিং পোরশনটা দরকার। সো আপনি এখানে যদি দেন ডট ডট দিলে আপনি দেখবেন খেয়াল করে এখানে কিন্তু ওইগুলা আছে, কানেকশন স্ট্রিং, নেম, প্রোভাইডার নেম, তাই না? সো আপনার কানেকশন স্ট্রিং দরকার, আপনি ডট কানেকশন স্ট্রিং টুকুই নেন, সে এখানে কানেকশন স্ট্রিং রেখে দেবে। সো আসেন দেখি এটা কাজ করে কিনা। রান করতেছি, বিল্ড এরর আছে কোন একটা, ঝামেলার কারণে বলতেছে মেবি এই মেথডটা স্ট্যাটিক লেখা আছে। আমি একটু আগের জায়গায় যাই, কোনটা যেন এরর দিচ্ছে, এই যে স্ট্যাটিক লেখা আছে। স্ট্যাটিক নিয়ে কি আলোচনা হয়েছে আপনাদের সাথে? ভুলে যান, নাই এখানে স্ট্যাটিক বলে কিছু ছিল না, ঠিক আছে? সো রান করতেছি, কি আসছে ডাটা? কোথা থেকে আনছে এখন কানেকশন স্ট্রিং? ওইখান থেকে। প্রমাণ কি? আসেন কানেকশন স্ট্রিং এটা চেঞ্জ করে দিই, নিজের ইচ্ছা মতো কিছু একটা দেই, তাহলে তো আর আনতে পারবে না, তাই না? ডট স্ল্যাশটা তুলে দিলাম, এইটুকু তুলে দিই, তার মানে আমার কানেকশন স্ট্রিং এখন কাজ করার কথা না। শো বাটন ক্লিক করলাম, এক্সেপশন আসবে। সাধারণত এক্সেপশন এমনি আসে, আর এখন আমাদের অনেকক্ষণ ওয়েট করে এক্সেপশন আনতে হলো, তাই না? সো কানেকশন সে ওপেন করতে গেছে, যখন গেট অল স্টুডেন্ট করতে গেছে সে এই মেসেজটা দিছে। এই মেসেজটা হতে পারে হয়, মানে এই মেসেজটা অনেক ধরনের সিচুয়েশনেই হয়। কানেকশন স্ট্রিং উল্টাপাল্টা থাকলে হয়, অর্থাৎ সামহাও সে যদি ডাটাবেসের সাথে কানেক্ট না করতে পারে সে এই মেসেজটা দেয়। কানেকশন স্ট্রিং ঠিক করে দিচ্ছি আবার আগের জায়গায়। সো একটা পার্ট গেল, কানেকশন স্ট্রিং মোটামুটি এখন লাইনে আসছে, তাই না? ধীরে স্ক্রলিং করে আমাদের সমস্যা ভিডিও দেখতে। ও আচ্ছা, এভাবে আর একটু স্লো, একটু স্পিডি করেন। আচ্ছা ওকে ফাইন। এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটুকু একটু স্টপ করুন।